আজকের ভিডিওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব রিজনিংয়ের প্র্যাকটিস সেট। ইতিমধ্যে কিন্তু এই প্র্যাকটিস সেটের আমরা জেনারেল স্টাডিজ এবং ইংরেজি প্রশ্নের সমাধান করেছি। আজকে কিন্তু আমরা রিজনিংয়ের প্র্যাকটিস সেট দেখব। রিজনিংয়ের প্রথম প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটি প্রশ্ন আছে। 36 দাগের প্রশ্ন। একটি বেঞ্চে 5 জন খেলোয়াড় বসে আছে। পি আছে কিউ এর বাম দিকে কিন্তু আর এর ডান দিকে। এস আছে কিউ এর ডান দিকে কিন্তু টি এর বাম দিকে। শেষ প্রান্তে কারা আছে? সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। তো এখানে দেখুন পি আছে কিউ এর বাম দিকে, অর্থাৎ পি আমি এখানে বসালে কিউ আমি এখানে বসাতে পারি। কিউ এর বাম দিকে কিন্তু পি থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন কিন্তু আর এর ডান দিকে, পি কোথায় আছে? আর এর ডান দিকে আছে। তো আরটা আমি তাহলে মানে আরটাই লিখলাম। দেখুন পির ডান, আর এর ডান দিকে কিন্তু পি থাকছে, আর কিউ এর থাকছে বাদিকে। কিউ এর বাদিকে পি থাকছে, আর এর ডান দিকে কিন্তু পি থাকছে। এবার বলছে এস আসে কিউ এর ডান দিকে। তো কিউ এর বাদিকে তো পি আসে, তাহলে কিউ এর ডান দিকে আসে এস, তো আমি এখানটা এস দেবো। এস আসে কিউ এর ডান দিকে দিলাম, কিন্তু টি এর বাম দিকে, তো টিটা আমি এখানে দেবো, তাহলে টি এর বাম দিকে হয়ে গেল। এখন এখানে প্রশ্ন বলছে শেষ প্রান্তে কারা আছে। তো দেখুন খুবই সহজ। আপনার এখানে কিন্তু বলেছে শেষ প্রান্তে কারা আছে। শেষ প্রান্ত বলতে আপনি এটা মনে করবেন না, শেষ প্রান্তে যে এস টি আছে এটা বলবেন না যেন, কারণ শেষ প্রান্তে কিন্তু এখানে দেখাচ্ছে এস টি আছে, কিন্তু শেষ প্রান্তে কারা আছে তাই বলেছে। তো শেষ প্রান্তে কিন্তু এই দিকটার শেষ প্রান্তে আছে টি, আর এই দিকের শেষ প্রান্তে আছে কিন্তু আর। তাহলে আমার শেষ প্রান্তে কে আছে? শেষ প্রান্তে আছে কিন্তু আর টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতএব ডি দেখা হবে সঠিক উত্তর। সুন্দর একটি প্রশ্ন। তো এরকম রিজনিংয়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে নজর রাখুন, আর এডুকেশন স্কুলটি পারলে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিও চলাকালীন স্ক্রিনের উপর একটা নাম্বার উঠবে, সেই নাম্বারে আপনি ফোন করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যে কোনো পিডিএফ সংক্রান্ত বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার পিডিএফ আপনি পেয়ে যাবেন। ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারটি প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করলে অবশ্যই কথা বলতে পারবেন, আর আপনি সারাদিনে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা চলে যাবো 37 দাগের এই প্রশ্ন আছে নিম্নলিখিত শব্দগুলি ইংরেজির অভিধান অনুসারে সাজান। দেখুন এ আছে সাউন্ড, বি আছে সক্স, এখানে আছে শক, এখানে আছে শার্প, এখানে আছে স্নোকার। তো দেখুন এর মধ্যে আমরা যদি মানে কি বলে, যদি আমরা ইংরেজি অভিধান অর্থাৎ ডিকশনারি দিয়ে যদি আমাদের খুঁজতে বলে, তাহলে সবার প্রথমে আমরা কোনটা এর মধ্যে খুঁজে বার করতে পারবো। তো সবার প্রথমে কিন্তু দেখুন এখানে সবাই এস আছে, তো এসটা আমার কমন থাকলো। এসের ইংরেজি অভিধানে যখন ইংরেজি ডিকশনারি হাতে নেবো তখন কিন্তু এসের ঘরে চলে যাবো। এসের পরে প্রথমে কি আছে? তো দেখুন এসের পরে এখানে এন আছে, যেমন এখানে আছে ওর আগে কিন্তু ওর আগে কি আছে? ওর আগে কিন্তু এইস আছে। তাহলে অবশ্যই এইচটা কিন্তু ওর আগে, আর এইচের পরে কিন্তু ও, অর্থাৎ এইচটা আমার প্রথমে রাখতে হবে। তো এস এইচ যেটা আছে এই দুটোর মধ্যে এস এইচ আছে, তো আমরা কিন্তু এটা রেখে দিলাম। প্রথমে আমরা এটা বার করবো। এবার এই দুটোর মধ্যে কোনটা আগে বার করবো? এখানে দেখুন এ আছে, এর পরে এটা কিন্তু ও আছে, তো এটা যেহেতু আগে তাই আমরা কিন্তু এটা আগে বের করবো। এটা আগে আমরা কিন্তু ডিকশনারিতে খুঁজে পাবো, অর্থাৎ এস এইচ এ আর পি এটা কিন্তু আমরা আগে খুঁজে পাবো, অর্থাৎ ডিটা হবে প্রথমে। তো দেখুন ডি এর মধ্যে কিন্তু ডি সবার প্রথমে আছে, সবার অপশানে ডি কিন্তু প্রথমে আছে। অর্থাৎ এবার আমরা দ্বিতীয়টা খোঁজার চেষ্টা করব। অবশ্যই এখানে যখন এস এইচ এ আছে, কোথাও এইচ আর নেই, তো আমরা তাহলে দ্বিতীয়টা এটা রাখতে পারি, এস এইচ অর্থাৎ সি। তো ডির পরে সি আছে এমন কোনটা আছে? আপনারা এখানে দেখুন ডির পরে সি আছে, তো ডির পরে সি আছে, এখানে এর দাগটা তাহলে উত্তর হবে না। ডির পরে সি আছে, এটা আছে, তো তারপরে ডির পরে সি আছে, এটা আছে, ডির পরে সি নেই, বি আছে, তো এটাও হবে না। অর্থাৎ এই দুটোর মধ্যে একটা ঠিক হবে। তো ডির পরে সি আমাদের হয়ে গেল। তো আমাদের কিন্তু এই দুটোর মধ্যে এই দুটো কিন্তু হয়ে গেছে, এই দুটো আমাদের শেষ। এখানে আছে এস ও, তারপরে আছে এস ও, এখানে আছে এস ও ইউ, এখানে আছে এস ও সি কে, এখানে আছে এস ও ইউ, এখানে আছে এস ও সি। তো এটা তাহলে আমার পরে আসবে, বিটা আগে আসবে। তারপরে এখানে কি আছে? এস এন আছে, তো ওর আগে কিন্তু এন, অর্থাৎ আমরা কিন্তু এটা দেখবো। তার মানে ই দেখবো, ডিসি, এবার হচ্ছে ই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিসিই, এবার ডিসিই দেখবো, ডিসিই কোনটা আছে? তো আমরা এই দুটোর মধ্যে খুঁজবো। ডিসিই এতেও আছে, ডিসি বি আছে, তাহলে আমরা এটা নেবো না, অর্থাৎ এটা নেবো। তো এই বিদ্যাটা হবে সঠিক উত্তর। এখানে দেখুন এই ডিসিই হয়ে গেল, তারপরে এর মধ্যে কিন্তু এটা আগে বসবে, কারণ এটার ও আছে, এটার ও আছে, কিন্তু এর প্রথমে সি আছে ওর পরে, এখানে ওর পরে ইউ আছে, তো ইউ কিন্তু সির অনেক পরে যায়, তাই আমরা এটা দেবো তখন। তো বিদ্যাটা দেবো, তারপরে দেবো কি এ, অর্থাৎ এখানে হবে ডিসিইবিএ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডিসিইবিএ অর্থাৎ বিদ্যাটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো 38 দাগের এই প্রশ্নে। তো প্রশ্নটা কি আছে আমরা দেখবো। বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করে সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে একটা বিলুপ্ত সংখ্যা আছে, অর্থাৎ এই জিজ্ঞাসা স্থানে আপনার কি বসবে সেটা আপনার বার করতে হবে খুঁজে। তো এখানে আমরা যদি এক পাই এরকমভাবে, তো 1 স্কোয়ার তারপরে 0, দেখুন 1 হচ্ছে। এবার আমরা 2 স্কোয়ার যোগ 1 দেবো, তাহলে দেখুন 5 হচ্ছে কি না? কিন্তু এখানে 3 স্কোয়ার যোগ 0 দেবো, তাহলে দেখুন 9 হচ্ছে। সেই 9টা এই যে। এবারে আমরা কি করব? এই যেরকম 2 স্কোয়ার যোগ 1 দিয়েছি, এবার 3 স্কোয়ার 0 দিলাম, আবার কি করব? 4 স্কোয়ার যোগ 1 দেবো, তাহলে কত হচ্ছে? দেখুন 17। তা এই জায়গাটা কিন্তু 17 বসবে। তারপরে আমি খুঁজে দেখবো তারপরটা কি হয়। তারপরে একটা 1 যোগ করেছি, তারপর একটা 0 যোগ করবো, 5 স্কোয়ার
যোগ 0 তাহলে 25 হচ্ছে, তা এই দেখুন 25 আছে। এবার এটা দেখুন আবার 6 স্কোয়ার যোগ 1 করতে হবে, তাহলে দেখুন 37 হচ্ছে কিনা, তাহলে এটা অবশ্যই 4 স্কোয়ার যোগ 1 16 আর 1 17, অর্থাৎ এখানে হবে 17, বিদ্যাকটা হবে 17, এর বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন সুন্দর সুন্দর জেনারেল স্টাডিজ, সুন্দর রিজনিং এবং সুন্দর আপনার অঙ্কর প্র্যাকটিস সেট এবং টিপস ট্রিক্স সহ বুঝে নেওয়ার জন্য চ্যানেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওগুলো দেখুন, কন্টেন্টগুলো দেখুন, প্রশ্নগুলো দেখুন, প্রশ্নের প্রতি আপনি মনোযোগ দিন, যথেষ্ট টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনারা বেছে নিন। আপনারা আপনাদের মূল্যবান সময়কে আপনারা ব্যয়িত করবেন না। 38 দাগের পরে কিন্তু আমরা 39 দাগের রিজনিংটা দেখবো। তবে তার আগে আমরা বলে রাখি যে এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে। আজকের এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে দেখুন মে মাসের রাশিভার্স থেকে। মে মাসের রাশিভার্স থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে 2024 মে মাসের রাশিভার্স। আর এই রাশিভার্সে আপনার কী প্র্যাকটিস সেট দিয়েছে আপনাদের কালকে, মানে এর আগের ভিডিও, অর্থাৎ এই রাশিভার্স থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জেনারেল স্টাডিজ এবং 10টা ইংলিশ প্রশ্নের সমাধান ইতিমধ্যেই করে দিয়েছি। আজকে আমরা কিন্তু রিজনিংয়ের ক্লাস করছি। তো চলুন, রিজনিংয়ের ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন লাইক কমেন্ট শেয়ার এটা আপনাদের কাছে অবশ্যই চাই। লাইক কমেন্ট শেয়ার, দেখুন আপনার ভিডিও ভালো লাগবে, আপনি লাইক করবেন না এটা করবেন না, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কি আছে, রিজনিংয়ের পরের প্রশ্নটা কি আছে আমরা দেখে নেবো। তো এবার আমরা দেখবো 39 দাগের প্রশ্ন। 39 দাগের প্রশ্ন কি আছে সেটা দেখবো। 39 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে, সম্পর্কযুক্ত সংখ্যাটি খুঁজে বের করুন। এখানে আছে এনএটি 13/7 আর ইয়াম এটা সমান কত। সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটার কিন্তু উত্তর আপনি সহজে বার করতে পারবেন না, একদম আপনি সহজে এটা ধরতে পারবেন না যে কীভাবে এই রিজনিংটা সাজিয়েছে। তো দেখুন এটা কিন্তু আমাকে যথেষ্ট ভাবিয়েছে যে এই প্রশ্নের সমাধান করতে। 39 দাগের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমার সত্যিকার, এই প্রশ্নটাতে আমার অনেকটা ভাবিয়েছে, অনেকটা সময় নষ্ট করেছে। এই সেটটাই আমি বাদ দিচ্ছিলাম এই 39 দাগের জন্য, কিন্তু অনেকটা ভেবে দেখলাম কিছুই না, এর মধ্যে সহজে উত্তর আছে যে এরকমভাবেও করা যায়। তো আমরা এখানে এরকম জিনিস আসলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই ABCDটা লিখে নেব। ABCD 26টা বর্ণ লিখতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। ABCDE, তারপরে আছে F, তারপরে G H I J, তারপরে K, তারপরে L M N O P Q R S T। 1 মিনিট একটু দেখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এটা হচ্ছে 20। এখন দেখুন 19 আছে কিন্তু এস, 18 আছে আর টি আছে 20। এবারে 20 হয়ে গেল। এবার আপনার এবার 21 22 23 24 25 এই 26। তো এখানে আমরা কী দেবো, এস টির পরে ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। এখন এখানে আছে এন সমান 13, ই সমান 22, টি সমান 7। এবার আপনি দেখুন এন সমান 13 দিয়েছি, এন সমান 13 দিয়েছে। দেখুন কোনো মতে আপনি এন সমান এই দিক থেকে গুনতে আসুন, এন সমান কিন্তু 13 হচ্ছে না, এন সমান হচ্ছে 14, এম সমান 13 হচ্ছে। তো আপনি এখানটায় কি করে আপনি বুঝবেন যে এন সমান 13। এবার আপনি এইখান থেকে চলে আসুন, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখুন এন কিন্তু 13 হচ্ছে, উল্টো করে যখন গুনবেন তখন এন সমান 13 হচ্ছে, তাই কিন্তু এখানে এন সমান 13 দিয়েছে। ঠিক ইটাও আপনি উল্টো করে গুনুন, তার মানে এখানে 13 হয়, এই কিন্তু এম হচ্ছে 14, এখানে হচ্ছে 15 16 17 18 19 20 21 22। দেখুন ই কিন্তু এখানে 22-এ আসছে, তো এখানে তাহলে আমি ইর জায়গায় 22 দিয়ে রাখছি, 22, ই সমান 22। তারপরে দেখুন টি সমান 7, দেখুন টি সমান 7 আসছে কিনা। তো এখানে 1 2 3 4 5 6, এই দেখুন 7, 20-তে টি আছে, এখানে কিন্তু 7 আসছে। তো উল্টো করে গুনলে এখানে দেখুন 7 আসছে, উল্টো করে গুনলে কিন্তু এন সমান 13, ই সমান 22, টি সমান 7। সেমভাবে আপনাকে উল্টো করে গুনতে হবে, অর্থাৎ ওয়াই আসতে হবে। তা ওয়াই আসতে গেলে দেখুন 1 2, অর্থাৎ এখানে কিন্তু আপনার ওয়াইয়ের জায়গায় কিন্তু 2 বসবে। তো আমি এখানে কিন্তু প্রথমে 2 বসিয়ে দিলাম, ওয়াইয়ের পরিবর্তে দিলাম কি 2। এবার এ আসবে, এ আসলে কত হবে, ইর এখানে কত পাচ্ছিলেন, এখানে আপনি ইর এখানে পাচ্ছেন 22, তাহলে 23 24 25 26, ইর জায়গায় হয়ে যাবে 26, তো আমি দেবো 26। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এম, এম এর জায়গায় কত আসবে, তো এন এর জায়গায় আসলো কত, এন এর জায়গায় আসলো 13, তাহলে এম এর জায়গায় আসবে কত 14, তাই এখানে আমরা 14 বসাবো। তাহলে সংখ্যাটি হলো কি 2 26 14। তো দেখুন 2 26 14 হচ্ছে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় ধৈর্য ধরে আপনারা দেখবেন, অবশ্যই এসবগুলো আপনারা বার করতে পারবেন। রিজনিং মানে আপনার সিক্স সেন্স, আপনার সিক্স সেন্স যত ভালো হবে তত কিন্তু আপনি রিজনিংটা করতে পারবেন। সিক্স সেন্স মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিক্স সেন্স কী জিনিস। যিনি প্রশ্ন করেছেন তিনি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করেছেন সেই অ্যাঙ্গেলটাই আপনাকে খুঁজে বার করতে হবে।
অ্যাকচুয়াল পরের মনের কথা আপনার নিজের মনে আনতে হবে যে উনি এটা বলতে চাইছেন, মানে সেই কথাই আছে না, হা বললে হাওড়া বলবে কি কলকাতা বলবে ঠিক করে নিতে হয়, সেরকম একটা ব্যাপার কিন্তু এই রিজনিং। সিক্স সেন্স আপনার যত ভালো হবে তত কিন্তু আপনি পরিষ্কার হয়ে যাবেন। চলে যাবো আমরা চলি দাগের প্রশ্নে। একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে এই টেম্পোরাল একে কী লেখা হয়? একে লেখা হয় হচ্ছে ওল্ড স্মাপ, মানে OLDS MBSP এই করে লেখা হয়। তাহলে এই যে কনসিডার একে আপনি কি করে লিখবেন? প্রথমে এইখান থেকে TEMP নিচ্ছি আমি, এখানে TEM, তারপরে এখানে নিচ্ছি P, তারপরে এখানে নিচ্ছি OLDS, তারপরে এখানে নিচ্ছি আমি, এখানে আমরা পি পর্যন্ত নিলাম, এবার ORAL লিখবো, ORAL, তারপরে এখানে MBSPটা লিখবো, MBSP। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। দেখুন এখানে পির বিপরীতে ও আছে, তার মানে এই পির সাথে ও খাটবে, তার মানে MNOP, দেখুন OP। এবার এখানেও দেখুন ST, বুঝতে পারছেন, LMEDE। তো আমরা এটা নিচেরটা কিন্তু আগে, মানে OP ST DE LM, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ঘরটা আমরা পরে করছি, আগে এটা করে নিই। তো আমরা এখানে CONSটা লিখবো, CONS এটা লিখলাম। এবার আমরা এখানে এখানে কি দেবো? তো আমরা কিন্তু দেখুন OP দিয়েছি, তাহলে এখানে কি দিতে পারি? এখানে দিতে পারি RS, তারপরে এখানে দেখুন ST, তাহলে এখানে আছে C, তাহলে আমরা এখানে একদম চোখ বুঝি বলতে পারি BC। তো তারপরে দেখুন LM, তো আমরা তাহলে কি করতে পারি? এখান থেকে এটা ডাক নিতে পারি, MN করতে পারি, MN। তারপরে এটা দেখুন এখানে আমরা করতে পারি NO, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যেন DE, NO। তো আমাদের প্রথমে পাচ্ছি কি RMNB, এটা কিন্তু পেয়ে গেলাম। তো দেখবো আমরা RMNB কোথায় আছে। তো দেখুন RMNB আছে এখানে, কিন্তু এখানেও RMNB আছে। তার মানে আমার এখনও কিন্তু একটু ভাবতে হবে যে এটা কিন্তু এই পর্যন্ত ঠিক হলো, যেহেতু দুটোতে আছে সেই ক্ষেত্রে A আর Bটা কিন্তু উত্তর করবো না, C আর Dর মধ্যে হবে। তো কোনটি হবে? এবার আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আছে কি এই CONS পর্যন্ত আমরা করেছি, এবার IDER দেখতে হবে, IDER। এটার থেকে আমরা চলে আসবো কি, এটার থেকে আমরা চলে আসবো এরকমভাবে। এখানে দেখুন এবার কিন্তু আগে কিন্তু নিচেরটা প্রথমে ছিল, তারপরে লেটারগুলো আসছিল, এবার কিন্তু ওপরেরটা আগে লেটার। দেখুন ওর পরে পি হয়, তো এই ওপি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আয়ের পরে কি? আয়ের পরে এখানে জে, আমরা এটা জে লিখতে পারি। হ্যাঁ কি? অবশ্যই জে লিখতে পারি। তো জে যখন লিখতে পারি তা দেখুন এই যে ডির অপশানের শেষে কিন্তু জে আসে, আর এটা শেষ অপশান আছে এস, তো আমরা বলতে পারি ডির দাগটা হবে সঠিক উত্তর। আমার আর করার দরকার নেই এই পর্যন্ত করে, কারণ আপনি সময় নষ্ট করবেন না। রিজনিংয়ের প্রশ্ন আপনি যেভাবেই হোক না কেন আপনি সময় নষ্ট করবেন না, সুতরাং এই ডিদ্দারটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে সম্পূর্ণটাকে দেখিয়ে দিই, সেটা আপনারা করবেন না, এটা আপনারা করবেন না, আমি আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন এল এর পরে এম হয়, আপনার এখানে LM চলে আসছে, তো আপনারা এখানেও চলে আসুন PQ, আর এর পরে এখানে এস আসবে। তো দেখুন এখানে কিন্তু এন এর পরে এই NB পর্যন্ত আমরা করেছিলাম, তারপর দেখুন এখানে এস আসছে, NBর পরে এস আসছে। তারপরে কি আছে? তারপরে এখানে আছে, এইখানে আর এর সাথে এস মিলছে, কিন্তু আর এর সাথে এস, তো আমরা এখানে ডির সাথে কি করব? ডির সাথে ই করব। আর এখানে আছে কি এরপরে বি, তো এবি, তো আমরা এখানে দেবো EF। আশা করি আপনারা বুঝতে পারছেন, EF। তো সেই হিসাবে কি হচ্ছে এখানে দেখুন SFEJ, SFEJ। তো দেখুন SFEJ কিন্তু আছে, ডিদ্দাগ সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, অ্যাকচুয়ালি দাগের প্রশ্নে। অ্যাকচুয়ালি দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন। এই দেখুন ন্যাশনাল এর প্রতিবিম্ব কোনটি হবে? তো ন্যাশনাল এর প্রতিবিম্ব অর্থাৎ আয়নার সামনে এটা দাঁড়ালে, মানে ন্যাশনালটাকে আয়নার সামনে দাঁড় করালে এটাকে কীরকম কেমন প্রতিবিম্ব দেবে? তো দেখুন সবসময় মনে রাখবেন যে কোনো লেটারের কিন্তু উল্টো প্রতিবিম্ব দেয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব উল্টো দিতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আছে, যেমন ডব্লুর কিন্তু পার্শ্ব পরিবর্তন হয় না, ওর কিন্তু পার্শ্ব পরিবর্তন হয় না, এসবগুলো কিন্তু হয় না। এখন এখানে আপনার আছে ন্যাশনাল, তো অবশ্যই আপনার কি হবে? এইগুলো কিন্তু উল্টে চলে আসবে, তো এলটা আগে চলে আসবে, অবশ্যই এলটা আগে চলে আসবে। তো আমরা দেখব এখানে, দেখবেন অপশানগুলো দেখবেন, অপশানে আপনি খুঁজে পাবেন। এখানে দেখুন যে কটা লেটার আসে, এই লেটারগুলোর মধ্যে একটা না একটা ত্রুটি আপনি দেখতে পাবেন। যেমন দেখুন এখানে যে টি আছে, এই জায়গাটায় যে টি আছে, দেখুন এই যে টি, এই টিটা কিন্তু যদি উল্টেও দেন তাহলেও কিন্তু আপনার ওপরেই টির মাথা থাকবে, টির মাথা কিন্তু উপরে থাকবে, নিচে থাকবে না। কিন্তু এটার ক্ষেত্রে দেখুন টিটার মাথা নিচে, অতএব এটা ভুল আমরা বলতেই পারবো। এবার চলে আসুন বির অপশানে। বির অপশানে দেখুন এখানে বির অপশানে যেগুলো আসে, তো দেখুন সবগুলোই কিন্তু ঠিক আছে,
আইটা উল্টালে এই হয়, ওটা উল্টালে এই হয়, এন এর উল্টা এর উল্টো এই, এল উল্টে গেছে। তো এল এর মাথা কিন্তু ওপরে থাকলে সেক্ষেত্রে আপনার ভুল বলতে পারতেন, কিন্তু এর কিন্তু মাথার, এটা কি এল এর মাথা কিন্তু নিচেই আসে। এখানে এনটাও দেখুন সব ঠিক আছে, তো এটাই হবে হয়তো সঠিক উত্তর। কিন্তু আমরা এখানে দেখবো আবার, এখানে দেখুন এই সিদ্ধাগের, এখানে দেখুন সিদ্ধাগ, দেখুন সব কটার এন কিন্তু পাল্টানো, কিন্তু এর এন দেখুন এন কিন্তু উল্টায়নি, এন কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়, হয়ে কিন্তু এরকম একটা আকৃতি হয়, এরকম আকৃতি হয় দয়ের মতো। তো দেখুন এনটা কিন্তু সোজা হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে এখান থেকে আপনি চলে যান, এটাই ডির দাগে যান। এখানে দেখুন সবার এই ন্যাশনাল, তো ন্যাশনালের এল, এলের মুখটা দেখুন কোন দিকে আসে, যেদিকে আসে, এখানে যেদিকে আসে সেরকমই কিন্তু এদিকে আসে মুখটা কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা কিন্তু আপনার ভুল আছে। তো এখানে এ সি ডি সবই কিন্তু ভুল, কিন্তু বৃত্তারটা হবে সঠিক উত্তর। দেখুন এইখানে কিন্তু কোনো অসুবিধা নেই, সবগুলো কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন বিদ্যাঘাবের সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, 42 দাগের প্রশ্ন। এখানে 42 দাগের প্রশ্ন একটা সুন্দর প্রশ্ন, যদি প্লাস মানে, তো আমরা 42 দাগের প্রশ্ন দেখব, যদি প্লাস মানে ভাগ হয় এবং গুণ মানে বিয়োগ হয়, বিয়োগ মানে গুণ হয় এবং যোগ মানে গুণ হয়, তাহলে এটা আপনার পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি হবে, তো আমি এখানে চিহ্নগুলো পরিবর্তন করে দিই। এখানে আছে বিয়োগ মানে কি গুণ, তো আমি এখানে বিয়োগ মানে গুণটা দিয়ে দিচ্ছি। তারপরে ভাগ মানে কি আছে, ভাগ মানে আছে এখানে যোগ, তো দেখুন ভাগ মানে যোগ আছে, তো আমি এখানে যোগটা দিয়ে দিচ্ছি। তো এখানে গুণ, এখানে যোগ, আর তারপরে 900 যোগ আছে, যোগ মানে কি, তো যোগ মানে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন এখানে যোগ মানে ভাগ আছে, তো আমরা এখানে যোগ মানে ভাগ করে দেবো। এখানে যোগ মানে ভাগ, এই যে, তো এখানে ভাগ দিয়ে দেবো। তারপরে এখানে আছে গুণ, গুণ মানে কি, গুণ মানে বিয়োগ, তো আমরা এখানে বিয়োগটা দিয়ে দেবো। তো এবার আমরা কী করবো, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমি বলেছি কি এরকম অঙ্ক থাকলে আপনার প্রথমে করতে হবে ভাগ, তারপর করতে হবে গুণ, তারপরে আপনার যোগ, তারপর বিয়োগ। সেই ক্ষেত্রে আপনার 15 গুণ 12 যোগ 900কে 90 দিয়ে ভাগ করলে কত হয়, 10। আমরা বলছি না ভাগের কাজটা আগে করবো, তো ভাগের কাজটা আগে করলাম, তারপর বিয়োগ 100 দেবো। এবার আমরা 12 আর 15 গুণ করবো, এবার গুণের কাজটা করবো, তো এটা সমান 180 দেবো, বিয়োগ এখানে যোগ 10 দেবো, এখানে বিয়োগ 100 দেবো। এবার কী করবো, যোগের কাজটা আগে করবো বলেছি, তো প্রথমে ভাগ করতে হবে, গুণ করতে হবে, তারপর যোগের কাজটা করতে হবে, তারপর বিয়োগের কাজটা করতে হবে। 180-র সঙ্গে 10 যোগ করুন, হয়ে যাবে 100 আপনার 90, তার থেকে আপনি বিয়োগ করুন 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 90, অর্থাৎ এর দাগটাই হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সুন্দর অঙ্ক, খুব সহজ টিক্সে সমাধান করা যায়। চলে যাবো আমরা 43 দাগের প্রশ্ন। তো তার জন্য আমরা কী করবো, পেজটা একটু চেঞ্জ করবো। চেঞ্জ করে কিন্তু আমরা চলে এলাম 43 দাগের এই প্রশ্ন আছে, নিম্নলিখিত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে আপনি নির্ণয় করুন। তো এই যে ত্রিভুজ, এই যে চিত্র আছে, এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তো সুন্দর প্রশ্ন, এই ত্রিভুজে কতটা ত্রিভুজ, এই যে চিত্র আছে, চিত্রে কটি ত্রিভুজ আছে আপনাকে নির্ণয় করতে হবে। তো আমরা একটু নাম দিই, এখানে এ, এখানে দিই বি, এখানে দেব সি, আর এখানে দেব ডি। এই জায়গাটা একটা ই দেব, এই জায়গাটা একটা এফ দেব, এই জায়গাটায় জি দেব, তারপরে আপনার এখানে একটা এইচ, আর এখানে একটা আই দেব, এই জায়গাটায় জে দেবো। এইবারে আপনার 19টা, এবারে আপনার এখানে কটা ত্রিভুজ হচ্ছে আমি আপনার এখানে নাম লিখে ধরে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের এখানে এই জায়গায় যত ঘাঁচাবো তত আপনার অসুবিধা হয়ে যাবে। তাই আপনাকে এখানে কী করছি, এখানে আপনার আজকের ভিডিওতে আমি এখানে নাম ধরে লিখে দিচ্ছি যে 19টা ত্রিভুজ কী কী। তো আপনারা অবশ্যই জানেন ত্রিভুজের 3টি বাহু দ্বারা বেষ্টিত সমতলের ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তো আমার নাম হয়ে যাবে, কিন্তু যদি আমরা একটা ত্রিভুজ ক্যালকুলেট করি, অর্থাৎ এটার সাথে যদি আমরা এরকম একটা ত্রিভুজ নিই, এ বি এফ একটা ত্রিভুজ হলো, আশা করি বুঝতে পারছেন। তো এরকমভাবে আমরা ত্রিভুজগুলো এখানে আপনার নির্ণয় করব। জি আই জে একটা ত্রিভুজ দেখুন। তারপরে আপনাকে এখানে আমরা বলতে পারি, এখানে আপনার হয়ে যাবে এইচ জে, তারপরে জি, দেখুন এইচ জে জি একটা ত্রিভুজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইচ জে জি একটা ত্রিভুজ। তারপরে আপনার যদি হয়, তারপরে আপনার একটা ত্রিভুজ দিই, কী ত্রিভুজ দেবো, এইচ ই এফ একটা ত্রিভুজ দেবো। তারপরে এখানে আছে সিডি, এই জায়গায় একটা নাম ভুল হয়ে গেছে, এখানে একটা নাম দিতে হবে, এখানে একটা নাম না দিলে হবে না, তো এখানে একটা নাম দিতে হবে, এখানে নাম হচ্ছে কে, এখানে কে দেবো। তো এখানে আমরা বলতে পারি সিডি কে একটা ত্রিভুজ। তারপরে আপনার কে ইডি একটা ত্রিভুজ, এ জে বি একটা ত্রিভুজ, এ এফ জে একটা ত্রিভুজ, আই জি এইচ একটা ত্রিভুজ, সি জি কে একটা ত্রিভুজ, ই জি কে একটা ত্রিভুজ, ই ডি সি একটা ত্রিভুজ। তারপরে এ এফ জে একটা ত্রিভুজ, বি ডি জে একটা ত্রিভুজ, এ বি এফ একটা ত্রিভুজ। তারপরে আপনার
সিই জি একটা ত্রিভুজ, এ ডি এফ একটা ত্রিভুজ, এ বি ডি, বি ডি এফ, বি সি আই একটা ত্রিভুজ। তাহলে এখানে আমরা দেখব কটা ত্রিভুজ হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা ত্রিভুজ হচ্ছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 19টা ত্রিভুজ। ত্রিভুজ আছে কটি? তো ত্রিভুজ কিন্তু আপনার 19টি, অর্থাৎ এখানে কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন আছে, দেখুন কেশব পূর্ব দিকে 20 মিটার হাঁটলো, তারপর উত্তর পশ্চিম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো, তারপর দক্ষিণ দিকে ঘুরলো এবং 50 মিটার হাঁটলো, তারপর আবার পশ্চিম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, সর্বশেষে উত্তর দিকে ঘুরে 60 মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কোন দিকে রয়েছে? তো দেখুন এই প্রশ্নটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন। এরকম প্রশ্ন থাকলে আপনি প্রথমে এরকম একটা যোগ চিহ্ন দিয়ে নেবেন। এই যে যোগ চিহ্নটা দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই দিকটা থাকবে ইস্ট অর্থাৎ পূর্ব, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপরে এটা হচ্ছে ওয়েস্ট মানে এটা আপনাকে পশ্চিম মনে করতে হবে, পশ্চিম, ইস্ট ওয়েস্ট। এবার আপনার এটা নর্থ মানে আপনার উত্তর, আর এটা আপনার সাউথ মানে দক্ষিণ। এখন আপনাকে এর বাইরে এই যে এই কোণটাকে বলবো নর্থ, আর এদিকে আছে ওয়েস্ট, তাই এটা নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম। ঠিক আবার এই দুটোর মাঝখানে হয়ে যাবে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে এই কোণটাই আসবে আপনার সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব। তারপরে এই সাইডে আসবে কি? এই সাইডে আসবে কিন্তু সাউথ ওয়েস্ট, SW অর্থাৎ সাউথ ওয়েস্ট। তো এবার আমরা সরাসরি মূল প্রশ্নে চলে যাব। প্রশ্ন আছে কেশব পূর্ব দিকে 20 মিটার হাঁটলো। তো কেশব এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে পূর্ব দিকে 20 মিটার হাঁটবে। তো ঠিক আছে, আমরা পূর্ব দিকে কেশবকে 20 মিটার হাঁটাই, তো পূর্ব দিকে আসে এদিকে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত 20 মিটার হাঁটলো, কেশব এখান থেকে এই পর্যন্ত 20 মিটার হাঁটলো। এবারে হাঁটার পরে কি করছে? তারপরে উত্তর পশ্চিম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো। উত্তর পশ্চিম কোনটি? তো এই উত্তর আর এই পশ্চিম, তো উত্তর পশ্চিম হবে এটা, এই যে নর্থ ওয়েস্ট। তো নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম এই দিকটা হবে। তো এই দিকে সে কী করলো? 30 মিটার হাঁটলো। তো এইখান থেকে সে সোজা আমি 30 মিটার দিয়ে দিলাম, এখান থেকে এটা 30 মিটার হাঁটলো। 30 মিটার হাঁটার পরে আপনার কি করছে? তারপরে দক্ষিণ দিকে ঘুরলো, এখান থেকে সে দক্ষিণ দিকে ঘুরলো, তার মানে এদিকে ঘুরলো। এদিকে ঘুরে কি করলো? 50 মিটার হাঁটলো। তো এখান থেকে এরা 50 মিটার হাঁটছে, এ পর্যন্ত ধরুন, মনে করুন এটা 50 মিটার হাঁটলো। তো এই যাত্রাস্থান যদি ও হয়, এখান থেকে পি পর্যন্ত যাচ্ছে 20 মিটার, পি থেকে কিউ পর্যন্ত যাচ্ছে 30 মিটার, কিউ থেকে আর পর্যন্ত যাচ্ছে আপনার কত মিটার? 50 মিটার। তারপরে আবার সে পশ্চিম দিকে ঘুরলো, আবার পশ্চিম দিকে ঘুরেছে মানে তার সে এই দিকে ঘুরেছে, পশ্চিম দিকে ঘুরেছে মানে এদিকে ঘুরেছে। এদিকে ঘুরে কী করলো? পশ্চিম দিকে ঘুরলো, ঘুরে 20 মিটার হাঁটলো, এই 20 মিটার হাঁটলো। এটা যদি পি হয় এই জায়গাটা, তাহলে আমি কী দিতে পারি? সর্বশেষ আবার উত্তর দিকে ঘুরেছে। এই দিকটা ওয়েস্ট, তার মানে আপনার এদিকটা ওয়েস্ট, এদিকে আসছে ওয়েস্ট। তো উত্তর দিকে এইদিকে, এই যে উত্তর, তো এইখান থেকে ও কী করলো? উত্তর দিকে হাঁটলো 60 মিটার। এখান থেকে এটা 50 মিটার, তো এটা আমরা উত্তর দিকে হাঁটলো 60 মিটার করে দিলাম। তো এখানে আমরা এখানে কিউ দিয়েছিলাম, এখানে OPQ, এখানে আর দিয়েছিলাম, এখানে দেবো এস, আর এখানে দেবো হচ্ছে টি। তো এসটি 60 মিটার গেছে। এখন বলছে উত্তর দিকে সে 60 মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কোন দিকে রয়েছে? যাত্রা শুরু করেছিল এদিক থেকে সে এখন কোন দিকে রয়েছে? তো এইখান থেকে এই দিকটা মানে আপনার কোন দিকে হবে? তো এই উত্তর আর এই পশ্চিমের মাঝখানে হবে, অর্থাৎ নর্থ ওয়েস্টে আসছে। তো নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমে আসে। এই জায়গাটা এই টি বিন্দুতে সে এখন কিন্তু উপস্থিত আছে। তো উত্তর পশ্চিম দিকে সে এখন অবস্থান করছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 44 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলে যাবো আমরা 45 দাগের এই প্রশ্ন আছে বিলুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে যে বিলুপ্ত সংখ্যা আছে অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে সেটা আপনার নির্ণয় করতে হবে। এই অঙ্কটি আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, খুব সুন্দর অঙ্ক। প্রথমে শূন্য আছে, তো আপনি শূন্য করবেন, এখানে 0 গুণ 0 যোগ 0 সমান 0। এবার কি করবেন? এবার আপনি কি করবেন? 0 গুণ 1 দেবেন, 0 পরের সংখ্যা 1, তো 1 দেবেন। এই যে শূন্যটা এখানে নিয়ে আসলেন, কিন্তু এখানে 0 দিয়ে যোগ করেছিলেন, এবার আপনি 1 দিয়ে যোগ করুন। তাহলে কত হচ্ছে? 1 1কে 1, 0 1কে 0 যোগ 1, তাহলে 1 হচ্ছে। এবার 1টা এখানে নিয়ে আসুন, 1টা এখানে নিয়ে আসার পরে একটা আপনি গুণ দিন, 1-এর পরে আপনি 2 দিন, এবার যোগ আবার এখানে 1-এর পরে 2 দিন। তো হচ্ছে কত? 2 1কে 2 আর 2 4। এবার 4টা আপনি এখানে নিয়ে আসুন, 4টা এখানে এসে 2-এর পরে 3 দিয়ে গুণ করুন, যোগ দিন, 3 যোগ দিন, তো হচ্ছে কত? 15। তো এই 15টা আপনি এখানে নিয়ে আসুন, 15 গুণ, এবার 3-এর পরে 4 যোগ এই 3-এর পরে 4, তো 4 15 7 4 64। তারপরে এই 64টা আপনি এখানে নিয়ে আসুন, 64টা এখানে নিয়ে আসার পরে আপনি 5 দিয়ে গুণ করুন 4-এর পরে, এবার আপনি 4-এর পরে 5 যোগ করুন, তো হয়ে যাবে কিন্তু 325। এখন 325টা আপনি এখানে নিয়ে আসুন,
গুণ 5-এর পরে 6 দিন যোগ 6 দিন হচ্ছে কত? হচ্ছে 1956। তো এর সঠিক উত্তর হবে কি? তো এখানে আপনার প্রথমে যে শূন্য আছে শূন্য দেবো, এক আছে, তারপর এখানে প্রথমে যে শূন্য আছে এখানে দেখুন শূন্য আছে, তারপরে এই যে এক আছে এক আছে, এই যে 4 আছে, তারপরে এই যে 4 আছে, তারপরে এই যে 15 আছে 15 আছে, তারপরে এখানে 64 জিজ্ঞাসা চিহ্নের স্থানে তাহলে কত বসবে? 64 বসবে। তারপরে এখানে 64-এর পরে দেখুন 325 আছে 325, তারপরে 1956 তো 1956। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে কিন্তু 64 64, আর 64-এর সঠিক উত্তর বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা শেষলি দেখার এই প্রশ্ন আছে, যদি 17 + 17 সমান এটা হয়, তো 18 + 18 সমান 32 45, 19 + 19 সমান এটা হয়, তাহলে 23 + 23 সমান কত? তো এখানে এটা খুবই সহজ রিজনিং। তো এটা আপনি গুণ করবেন, 17 × 17 289, তারপর 5 দিয়েছে, তা 18-কে 18 দিয়ে গুণ করলে হয়ে যায় 324, তারপর দেখুন শেষে 5 দিয়েছে, তারপর 19 × 19 হয়ে যাবে 361, তারপর দেখুন শেষে 5 দিয়েছে, তারপর এবার 23 × 23, তাহলে কী হবে? 23 × 23 সমান কী আছে? তো 23 × 23 এটা সমান হয়ে যাবে কিন্তু 529, 23 × 23 অর্থাৎ 23-কে যদি আপনি 23 দিয়ে গুণ করেন তাহলে হয়ে যাবে 529, এই যে 529, তারপর দেখুন শেষে একটা 5 আছে, কারণ সবার শেষে একটা করে 5 যোগ করে দিয়েছে, এখানেও কিন্তু শেষে 5 হবে। তো 19 আর 19 যদি গুণ করেন তাহলে হয়ে যাবে 529, তার শেষে 5, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 47 দাগের প্রশ্নে। 47 দাগের যে প্রশ্নটা দেখব, বিলুপ্তির সংখ্যাটি নির্ণয় করুন। তো এখানে আপনার বিলুপ্তির সংখ্যা নির্ণয় করতে হবে। এটা এই যে রিজনিংটা আপনার এখানে দিয়েছে, এই রিজনিংটা করতেও আমার অনেকটা সময় লেগেছে। এই রিজনিংটা আমরা বুঝতেই পারছিলাম না যে এটা কীভাবে ওরা সমাধান করেছে। তো এইটা আপনার কীভাবে সমাধান করেছেন দেখুন, এখানে এই 14 আছে, তো এই 14-কে আপনি ভাগ করুন। কত দিয়ে ভাগ করবেন? 2 দ্বারা ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে হয় কত? 7। 14-কে 2 দিয়ে ভাগ করলে হয় 7। আর এই যে 24 আছে, এই 24-কে আপনি ভাগ করুন। কততে ভাগ করবেন? 24-কে আপনি ভাগ করবেন 2-এর ডবল 4 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হচ্ছে? 4 × 6 = 24। এবার এই 6 আর 7 আপনি গুণ করুন, করলে কত হচ্ছে? 42। সেই 42টা কিন্তু এই বসিয়েছে। এখানেও সেম দেখুন 64, 64টা আপনি কী করবেন? 64 ভাগ 2 কত হচ্ছে? 32। তারপরে এই 12, 12 ভাগ 2-এর ডবল কত হয়? 4, তো এটা সমান হয়ে যাবে 3। 3 আর 32 আপনি গুণ করুন, করলে কত হয়? 96। তো এই 96 তো দেখুন এখানেও 96 হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটাও কী হবে? এটা আপনি কী করবেন? 32-কে আপনি ভাগ করবেন। তো এখানে 32 ভাগ 2 সমান কত হবে? 16। আর একে 18, তো 18 ভাগ কত হবে? 18 ভাগ 2-এর ডবল 4, তো এটা যদি ভাগ করি তাহলে কত হবে? 4.5। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এই মানে 16 আর এই 4.5 যদি আমরা গুণ করি, তাহলে 16 গুণ 4.5 ভালো করে বুঝবেন, 4.5 এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 72। তো এখানে 72 হবে সঠিক উত্তর। এই যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কিন্তু 72 বসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দর রিজনিং। তো রিজনিং প্র্যাকটিস সেটগুলো আপনি যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে কোনো রিজনিংয়ের আপনার প্রশ্নের মাথার মধ্যে মানে ব্রেনের মধ্যে আপনার চলে আসবে যেটা কীভাবে আপনি সমাধান করবেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। এবার আমরা 48 জায়গায় প্রশ্ন দেখব। 48 জায়গায় যে প্রশ্নটা আছে দেখুন, নিচে দেওয়া বিবৃতি ও সিদ্ধান্ত অনুযায়ী কোনটি সত্য তা যাচাই করুন। কিছু ম্যানেজার হলো যুবক, সমস্ত ছেলেরা হলো যুবক। ম্যানেজাররা যুবক এবং সমস্ত ছেলেরাও কিন্তু যুবক। সিদ্ধান্ত, এবার আপনি এখান থেকে কী সিদ্ধান্তে আসতে পারছেন? কোনো ছেলে হলো ম্যানেজার, সকল ম্যানেজার হলো ছেলে। এই দুটোর ক্ষেত্রে একটাও সত্য নেই, এই দুটোই ক্ষেত্রেই একটা সত্য নেই। এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা কোনো এই বিবৃতির সাথে সিদ্ধান্তটা ঠিক মেনে নেওয়া গেল না। তো এখানে উত্তর চেয়েছে কি? শুধুমাত্র এক সত্য। কখনো না, এক সত্য না, এ দুটোই কিন্তু মিথ্যা, এ দুটোই কিন্তু এর সাথে সামঞ্জস্য না, অর্থাৎ এর দাগটা হবে না। বিদ্যাগটা আছে শুধুমাত্র 2 সত্য, এটাও হবে না। 1 ও 2 কোটি সত্য না, হ্যাঁ এটাই ঠিক হবে, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। কারণ এর দেখুন এই যে বিবৃতি আছে এর সঙ্গে কিন্তু এই যে বিবৃতির সঙ্গে কিন্তু কোনো মানানসই মানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 1 2 সত্য নয় বলতে পারবো। আর ডির অপশন আছে 1 2 উভয় সত্য, অর্থাৎ এটা তো মোটেই হবে না। সিদ্ধাগটা এর সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে আমরা যদি এটা সিম্বল ব্যবহার করি তাহলে আমরা এরকম ব্যবহার করতে পারবো, ম্যানেজার, এটা হচ্ছে ম্যানেজার, মনে করুন এটা হচ্ছে ম্যানেজার। এই যে ম্যানেজার আছে, এই ম্যানেজার কি হবে? ম্যানেজাররা হচ্ছে প্রত্যেকটা ম্যানেজার হচ্ছে ছেলেরাই কিন্তু যুবক, এই ছেলেরাই কিন্তু যুবক। তো যুবক হচ্ছে ছেলে, ম্যানেজারগুলো সবই যুবক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই সিম্বলটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যে প্রশ্নটা 25 থেকে আছে সেটা দেখুন, কোন চিত্রটি নিচে ফাঁকা অংশটি সম্পূর্ণ করবে। তো এখানে যেটা আছে, তো দেখুন এই জায়গাটায় নেই, তো এটা একটা এরকম একটা দিতে হবে। আর এইখান থেকে আপনার কেমন আসবে, মানে এরকম আসবে, এরকম। তার মানে আপনার এর মধ্যে এটা হবে এর সঠিক উত্তর। এই দেখুন এখানে কিন্তু এটাই আসছে, এই যে এটা আসছে আর এটা, তো এটা হবে এর সঠিক উত্তর। এই যে মানে বিদ্যাটা হবে সঠিক উত্তর।
পঞ্চায়েত দাগের সঠিক উত্তর হবে কিন্তু বৃত্তাক। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে, দেখুন 11 দাগের প্রশ্ন আছে, প্রশ্নচিত্রে দেওয়া অনুযায়ী একটি কাগজের টুকরোকে ভাঁজ করা হলো। যখন এটিকে আবার খোলা হবে উত্তর চিত্রের নিচের কোন অংশটি আসবে? এখানে আপনার কিছুটা আইডিয়া করতে হবে, আইডিয়া করে এখানে বসাতে হবে। তো এই যে যখন এটিকে আবার খোলা হবে উত্তর নিচের কোনটি হবে? তো দেখুন এর সাথে এটার মিল আছে, এখানে সিদ্ধাকটা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখবো কী আছে। তো দেখবো আমরা 52 এই প্রশ্ন আছে, নিচের 4টি ঘনক দেওয়া রয়েছে, যেদিকে সি বর্ণটি আছে ঠিক তার উল্টো দিকে কোন বর্ণটি রয়েছে? তো এরকম দেখুন 4টি ঘনক দেওয়া আছে কিন্তু, তো এরকম কিউবের অঙ্ক থাকলে আপনি সহজে কীভাবে সমাধান করবেন? আপনার বলেছে সি এর উল্টো দিকে কী আছে, তো সি আছে এমন আপনি খুঁজুন। তো দেখুন এখানে ওপরে এক্স আছে, এরও ওপরে এক্স আছে, তো এই দুটো আমরা কমন করতে পারি। তাহলে এই দুটোর মধ্যে আমরা এখন মানে তুলনা করব। কিভাবে করব দেখুন, এগুলো আপনার কী করতে হয়। তো এবার আপনার এখানে এক্সটা কমন নিতে হবে, ধরুন এক্সটা লিখতে হবে। এবার আপনি কী করবেন, এটার ক্ষেত্রে আপনি কী করবেন, ঘড়ির কাঁটার দিকে ঘুরবেন, অর্থাৎ এক্সের পরে জেড করবেন, জেডের পরে ওয়াই করবেন, ওয়াইয়ের পরে এক্স করবেন, অর্থাৎ এক্স তারপরে জেড তারপরে আছে ওয়াই। এখন এটা হয়ে গেল আমার। এবার এটা আপনাকে করতে হবে, এক্সের পরে কি সি, তো আপনি এখানে এক্সের পরে সি দিন, তারপরে সির পরে কি এ, তো আপনি এবার এখানে এ দিন। এরপরে তো আপনার এক্স হবে, তো এক্সটা আপনার এখানে বসাতে হবে। এখন আপনি এখানে এক্স আপনি বসাবেন না, এখানে আপনার কটা লেটার আছে সেটা দেখবেন। এখানে লেটার আছে এ বি সি এক্স ওয়াই জেড, এই 6টা লেটার আছে। দেখুন 6টা লেটারের মধ্যে আমার কিন্তু 5টা লেটার অটোমেটিক বসে গেছে, হিসাব মতো আমার এখানে একটা এক্স দিতে হয়, কিন্তু আমরা এখানে এক্সটা দেবো না। এই ক্ষেত্রে আমরা কী বসাবো, এখানে যে 5টা লেটার হয়ে গেছে তার মধ্যে একটা লেটার বাকি আছে, সেখানে আছে কিন্তু বি, তো সেটা আমরা কিন্তু এখানে বসাতে পারি। তো এক্সের বিপরীতে বি থাকবে, জেডের বিপরীতে সি থাকবে, ওয়াইয়ের বিপরীতে এ থাকবে। তো এর সঠিক উত্তর এখানে যেহেতু আপনাকে বলিনি বির বিপরীতে কী আছে, এখানে বির বিপরীতে কিন্তু বলিনি। তো এখানে যেহেতু বির বিপরীতে বলিনি, তাই আমি বিটা আমরা দেখাবো না। এখানে আপনি সেই ক্ষেত্রে এক্স দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করে করতে পারবেন, কারণ আপনার তো উত্তরটা চাইছে কী হবে। তো আপনার উত্তর চাইছে কি সি বর্ণের ঠিক বিপরীতে কী আছে, তো সেই ক্ষেত্রে আপনি সি বর্ণের বিপরীতে জেড থাকবে এটা বলবেন, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 53 এই প্রশ্ন আছে, অশোককে দেখিয়ে গীতা বলল তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। অশোক গীতার কে হন? তো এই অশোককে দেখিয়ে গীতা বলল, ধরুন মনে করুন আপনার নাম অশোক, আপনার নাম আছে কি অশোক। এখন অশোককে দেখিয়ে গীতা বলল, ধরুন আপনি মনে করুন, আমি প্রথম থেকেই বলছি, আপনি মনে করুন আপনার মার নাম গীতা, আপনার মায়ের নাম গীতা। তো অশোককে দেখিয়ে গীতা বলল, গীতা আপনার মা, কিন্তু এখানে আপনার মা হচ্ছে গীতা, আমি আপনাকে ধরে নিচ্ছি যে মা হচ্ছে গীতা। তো আপনার মা আপনাকে দেখিয়ে বলল তার মা মানে কি গীতা, তার মা হলো আমার বাবার বলতে গীতা তো দেখাচ্ছে, এটা মানে আপনার মায় তো দেখাচ্ছে, তাহলে আপনার মায়ের বাবা তার একমাত্র কন্যা, তা মায়ের বাবার একমাত্র কন্যা মানে কি আপনার মা, একমাত্রই আপনার মা। এখন বলছে অশোক গীতার কে হন, তাহলে অশোক গীতার কে হন, অশোক হচ্ছে গীতার কিন্তু পুত্র, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54 দাগের প্রশ্নে। 54 দাগের প্রশ্ন কী আছে, সম্পর্কযুক্ত শব্দগুলি খুঁজে বের করুন। এখানে যে সম্পর্কযুক্ত শব্দ আছে সেই শব্দগুলো খুঁজে বার করতে হবে। তো আমরা দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এখানে দেখুন সম্পর্ক কী আছে, নিউজ পেপার রিপোর্টার একটা রিপোর্টারটা কিন্তু সবসময় নিউজ পেপারে কী করে, মানে তাদের রিপোর্টটা দেয়, কিন্তু সেখানে কিন্তু নিউজ পেপারের একজন মানে অফিসার থাকেন, নিউজ পেপারের কোনো কোম্পানির কিন্তু একটা হেড অফিসার থাকেন, তারা কিন্তু রিপোর্টার না। আবার নিউজ পেপার একটা কোম্পানি হয়, তার কিন্তু মানে তার অফিসার আছে, অফিসার র্যাঙ্কের মানুষ আছে, তো সে বিষয়টা কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে গেলে যারা কালেক্ট করে নিয়ে আসে সংবাদপত্র, তারাই কিন্তু নিউজ পেপার রিপোর্টার বলা হয়। এখন এখানে বলছে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তো ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা পদ, কিন্তু এটা কিন্তু একটা পদ, মানে এটা কি পদ, এটা কিন্তু আপনার বলা যায় এটা হচ্ছে বিভাগীয় প্রধান পদ, বিভাগীয় একটা প্রধান পদ। এই যেমন কলেজের প্রিন্সিপাল, এটাও কিন্তু একটা পদ, বিভাগীয় প্রধান পদ। তারপর দেখুন ইন্ডাস্ট্রিতে কী আছে, চেয়ারম্যান কাম ম্যানেজার ডাইরেক্টর, অর্থাৎ সব দেখুন মানে ডিরেক্টর পদের কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে উচ্চপদস্থ বিভাগীয় প্রধান বলা যায়, এগুলো সবাই বিভাগীয় প্রধান। কিন্তু এই নিউজ পেপার রিপোর্টার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বলছে সম্পর্কযুক্ত শব্দ খুঁজে বার করুন, শব্দগুলো খুঁজে বার করুন। তো এগুলো সব যদি একই আছে, কিন্তু এই নিউজ পেপার রিপোর্টারটা কিন্তু একটু আলাদা আছে। এখন এখানে যদি বলতো নিউজ পেপারের কোনো একটা ম্যানেজিং ডাইরেক্টর দিত যদি, তাহলে সেটা আবার এদের সাথে মিলে যেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে, 55 দাগের প্রশ্ন দেখবো। চলুন পরের পেজে 55 দাগের প্রশ্নটা দেখি। আপনাদের একটা প্রশ্ন দেখাই দিই, দেখুন এখানে 1983 সালে অর্জুন পুরস্কার প্রাপক নাম হচ্ছে মহিন্দার লাল, তিনি কিন্তু শুটিংয়ের একজন প্লেয়ার, মানে শুটিং প্লেয়ার ইনি। তো 1983 সালে কিন্তু ইনি অর্জুন পুরস্কার প্রাপক শুটার।
তো আশা করি আপনারা এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। তো আমরা এবার দেখব পঞ্চম দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের কোন বর্ণ সেটগুলি প্রদত্ত সিরিজটিকে সম্পূর্ণ করবে? সুন্দর প্রশ্ন। এই দেখুন, এই সব প্রশ্নগুলো আপনাদের বারবার করে বলেছি, এইগুলোতে আপনার যেন নাম্বার নেবেন, মানে এরকম প্রশ্ন থাকলে আপনার নাম্বার নিতেই হবে এবং কোনো প্রসেস দরকার নেই। আপনি আমার প্রসেসটা, আপনাদের কাছে অনুরোধ, আমার প্রসেসটা একটু আপনারা বুঝুন, দেখবেন আপনারা এটা খুব সহজে সমাধান করতে পারবেন। দেখুন, এর উত্তরে কিন্তু এই যে অপশান আছে, অপশানেই উত্তর আছে। তো এইখানে আমরা লেটারগুলো প্রথমে গুনবো শূন্যস্থান সহ। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা কিন্তু আপনার লেটার আছে। এখন এখানে 20টা লেটার আছে, তো 20টা লেটার আছে, এবার আপনার ওটাকে 5 ভাগে ভাগ করতে হবে, হয় 5 ভাগ করতে হবে, নইলে 4 ভাগ করতে হবে। তো আপনি একটা কাজ করুন, আপনি 4টি ভাগ করুন, তাহলে 1 2 3 4 আর 1 5 পর্যন্ত আপনি রাখুন, 5 পর্যন্ত, 5টা সংখ্যা পর্যন্ত, তারপরে 5টা লেটার পর্যন্ত, তারপরে 1 2 3 4 এটা 5, এই একটা লেটার পর্যন্ত। তারপরে এখান থেকে আরেকটা ভাগ করুন, 1 2 3 4 এই একটা 5, তারপরে 1 2 3 4 একটা 5। তো দেখুন এইবার আমরা চলে যাব এইখানে আমরা দেখব এই প্রথমটাই আমার কি দেওয়া যায়। তো দেখুন প্রথমে সবার প্রথমে আমরা কী ব্যবহার করব। তো দেখুন এটার সবার প্রথমে এ আছে, এটা সবার প্রথমে বি আছে, এটা সবার প্রথমে সি আছে, সবার প্রথমে এ আছে। তো দুটো ক্ষেত্রে যখন এ আছে তা আমি এটাই নেব, আমি এ দুটো নেব না, এখন নেব না, পরে লাগলে নেব। কিন্তু দুটো ক্ষেত্রে এ আছে প্রথমে, তার মানে এই দুটোর থেকে একটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে এ নেব, ব্যাস। এবার কি আছে, এ বি ডি সি। এইবারে এইখানে আমরা কি নেব? তো এর পরে কিন্তু ডি আসছে, তাহলে এখানে দেখুন এখানে কিন্তু ডি, তাহলে আমার যদি এরপরে ডি আসে তাহলে আমি এখানে একটা এ নেব, এ নিলে এরপরে এখানে আবার ডি আসছে, তাহলে এই দেখুন এর দাগে কিন্তু সেটা আসে এ, কিন্তু এই ডির দাগে নেই, ডির দাগে আছে সি। তো এখানে যদি সি নেই, পরের বিষয়টা আমরা পরে দেখব। এখানে আমরা এ ডি বিসি পেলাম, আবার দেখুন এ ডি এই জায়গাটা একটা বি দেবো, তা বিসি হয়ে গেল, এ ডি বিসি হয়ে গেল। আবার দেখুন এখানে এ, তারপরে আবার ডি দিন, দেখুন সেটা কিন্তু আমার মিলছে, এ তারপরে বি, তারপরে এখানে ডি আছে, ডি দিলাম, তাই এ ডি বিসি আবার হয়ে গেল। আবার দেখুন এ ডি এই জায়গাটা একটা বি দিলাম, তাহলে বিসি হয়ে গেল, এ ডি বিসি। তারপরে আবার দেখুন এখানে একটা এ দেবো, এ ডি, এখানে বি আছে, এখানে সি দেবো। তো দেখুন এখানে এর দাগটা মিলে যাচ্ছে, তো এর দাগটা হবে সঠিক উত্তর, এ ডি বিসি, এ ডি বিসি, এ ডি বিসি। তো এবার আমরা চলে যাবো 56 দাগের এই প্রশ্ন আছে, নিচের দেওয়া ভেনচিত্রে কিছু ছাত্র আছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে। তো চলুন আমরা একটু উপর দিকে তুলি, বিষয়টা কি দেখা যাক। ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে কারা পড়ছে? বলছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স পড়ে। তো এমন কজন স্টুডেন্ট আছে এখানে? তো আমরা আরেকটু উপর দিকে তুলব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে ফিজিক্স পড়ে, এই গোলের মধ্যে ফিজিক্স পড়ে, তার মানে 21 20 18 এটাও কিন্তু ফিজিক্স পড়ে। আবার কেমিস্ট্রি পড়ে, এই 20 21 18, এখানে 16 এটাও কিন্তু ফিজিক্স পড়ে। কিন্তু এখানে বলছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স তিনটেই পড়ছে। তো এখানে এইগুলোর মধ্যে আছে কিন্তু 21টা, আবার এইগুলোর মধ্যে আছে কিন্তু 21টা, আবার এইগুলোর মধ্যেও কিন্তু 21টা পড়ছে, তার মানে 21টা এখানে এর সঠিক উত্তর হবে। যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেই কিন্তু পড়ে, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 56 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, অর্থাৎ 21 হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 57 দাগের একটি প্রশ্ন আছে, দেখুন এখানে 57 দাগের নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে। তো আমি এখানে মোটামুটি এই চিত্রটা অনেকবার গুনেছি। এখানে মানে চিত্র যদি আপনাদের চিত্র কিন্তু এই জায়গায় এই একটা চিত্র হচ্ছে, আবার এই জায়গাতে এটা একটা চিত্র হচ্ছে, আবার প্রত্যেকটাতে কিন্তু 4টি করে চিত্র দেওয়া আছে। এই একটা, এই যে এখানতে একটা হচ্ছে, এই যে এখানতে একটা হচ্ছে, এরকম করে আপনারা গুনবেন। এখানে 24টা চিত্র আছে, 24টা। আমরা চলে যাবো 58-এর এই প্রশ্ন আছে সম্পর্কযুক্ত শব্দগুলি খুঁজে বার করুন। এখানে যে সম্পর্কযুক্ত শব্দ আছে সেটা খুঁজে বার করতে হবে। কী আছে? মহারাষ্ট্র, ইন্ডিয়া, মানে ভারতের মধ্যে একটা রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। টেক্সাস, এটা কোথাকার? তো এটা কিন্তু টেক্সাস আছে আপনার আছে কিন্তু এই ইউএসএ, ইউনাইটেড স্টেটের মধ্যে টেক্সাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলে নিলাম। এখন 59 দাগের প্রশ্ন দেখবো। তো 59 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে, 7 জন বালক 59 থেকে যে প্রশ্নটা আছে দেখুন, 7 জন বালক এ বি সি ডি ই এফ জি, এরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জি আছে এ এবং ইর মাঝখানে, একজন বালক আছে এফ এবং এর মাঝখানে, দুজন বালক আছে ই ও সি এর মাঝখানে, ডি আছে একেবারে এফ এর ডান দিকে, 3 জনের বালক আছে সি এবং এর মাঝখানে। তাহলে বাম দিক থেকে দ্বিতীয় বালকটি কে আছে? তো আমি এটাকে
সারিবদ্ধভাবে ঠিক সাজাবো, কীভাবে সাজাবো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি মাঝখানে একটা এ লিখে রাখি, তারপরে যদি আগে পিছিয়ে দিতে হয় তো দেবো। এখানে বলছে জি আছে এ আর ইর মাঝখানে, তো এ আছে এখানে ই দেবো আমরা, আর এখানে জি দেবো। তাহলে দেখুন ই আর এর মাঝখানে কিন্তু এই জি আছে। এখন বলছে একজন বালক আছে এফ এবং এর মাঝখানে, এফ এবং এর মাঝখানে একজন বালক আছে, এফ এবং এর মাঝখানে। তো আমরা তাহলে এখানে এফ দেবো, এফ আর এর মাঝখানে একজন বালক আছে। ঠিক আছে, থাকুক এফ আর এর মাঝখানে একজন বালক, ওই জন্য মাঝখানে ফাঁকা রেখেছি। দুজন বালক আছে ই এবং সি এর মাঝখানে, এই যে ই এবং সি এর মাঝখানে দুজন বালক আছে, 7 জন বালক দাঁড়িয়ে আছে। তো ই এইখানে বলছে যে দুজন বালক আছে ই এবং সি এর মাঝখানে, তো ই পেলাম তো এইচে। তাহলে এখানে আমি যদি সি দিই, তা দেখুন জি আর এ, এই বালক দুটো কিন্তু ই এবং সি এর মাঝখানে আসে, তাহলে এখানে আমরা সি নিশ্চিত বসাতে পারি। ডি আছে একেবারে এফের ডান দিকে, ডি আছে একেবারে এফের ডান দিকে, তো ডি একেবারে এফের ডান দিকে আছে। 3 জন বালক, এখানে হবে বি, এখানে হবে বি। এখানে বলছে 3 জন বালক আছে সি এবং বি এর মাঝখানে, তো সি এই যে এখানে আমরা দিই যদি বি, তাহলে সি বির মাঝখানে দেখুন 3 জন বালক আছে। এখন তাহলে বাম দিক থেকে দ্বিতীয় বালকটিকে, বাম দিক থেকে দ্বিতীয় বালকটি তাহলে কী হবে, এখানে বি এখানে ই হবে দ্বিতীয় বালক, বাম দিক থেকে দ্বিতীয় বালক ই হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই জায়গাটা আপনার বি হবে, নাহলে বির কোনো ইয়ে দেওয়া হয়নি এখানে, তো এখানে কিন্তু আপনার ভুল দেওয়া আছে, এখানে একটা বি হবে। তো এখান থেকে এর সঠিক উত্তর কী হলো, ই আছে একেবারে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 7 এই প্রশ্নে। প্রশ্ন আছে বেমানান শব্দজোটটি নির্ণয় করুন, টিচার অ্যান্ড স্টুডেন্ট। ঠিক আছে, শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক, কেমিস্ট্রি অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, এটাও ঠিক আছে। হিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, এটাও হিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, এটা একটু আলাদা আছে, তা দেখি এয়ার অ্যান্ড অক্সিজেন, এটাও ঠিক আছে, তো এইটা ঠিক নেই, সিদ্ধাকটা হবে সঠিক উত্তর। মানে হিস্ট্রি, ইতিহাস এবং অঙ্ক দুটো আলাদা আলাদা সাবজেক্ট, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুললাম। এখন 100টি দাগের প্রশ্ন দেখবো। 100টি দাগের প্রশ্ন আছে, দেখুন ভুল সংখ্যাটি চিহ্নিত করুন। ভুল সংখ্যা কোনটি এখানে, এখানে আছে 380, 188, 92, 48, 20 আর 2। তো এখানে আমরা ভুল সংখ্যাটি নির্ণয় করবো। 380কে আপনি 2 ভাগ করুন, তো 380কে যদি আপনি 2 ভাগ করেন তাহলে হয়ে যাবে আপনার 190। 190 থেকে 2 বাদ দিন, তাহলে হবে কত, 188। ওই সেটাই কিন্তু এখানে আছে 188। এবার আপনি কি করবেন, 188কে 2 ভাগ করবেন, তাহলে কত হবে, 188কে 2 ভাগ করলে আপনার হবে 94। 94 থেকে 2 বিয়োগ করবেন, তাহলে হয়ে যাবে 92। তো দেখুন এখানে 92 আছে। এবার আপনি কী করবেন, 92 ভাগ 2 করবেন, তার থেকে 2 বিয়োগ করবেন। তো এখানে 45 দিন 90, 46 দিনে 92, তাহলে হবে 46। 46 থেকে 2 বাদ দিলে হবে 44। তো এখানে আছে কিন্তু 48, তার মানে এটা ভুল আছে, বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি এই 44-এর হাফ কত হয়, 44-এর হাফ মানে আমি যদি 2 ভাগ করি আবার 2 বিয়োগ করি, তাহলে হবে 22। 22 থেকে 2 বাদ দিলে থাকবে 20। দেখুন এখানে আছে 20। তো তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জায়গাটাই ভুল আছে, এই 48 এটা ভুল আছে, অর্থাৎ এটা হবে কিন্তু 61-র বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু এদিকে সরাবো। তো দেখুন 62 দাগের প্রশ্ন থেকে কিন্তু আছে অঙ্ক প্রশ্নের সমাধান। তো আমরা 9 করে এই প্র্যাকটিস সেটের আগের ক্লাসের ভিডিওয় কিন্তু আমরা জেনারেল স্টাডিজ এবং ইংরেজি প্রশ্নের সমাধান করেছি। আজকের ক্লাসে কিন্তু আমরা রিজনিংয়ের প্রশ্ন সমাধান করলাম। এবার কিন্তু থাকলো অঙ্ক। তো অঙ্কর ক্লাসটা কিন্তু আমরা আগামীকাল আপনাদের সকাল 6টার সময় ঠিক আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি অর্থাৎ অঙ্কের ক্লাসটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।